আবারও নতুন কিছু একটা করো। হ্যাঁ, নতুন কিছু মানেই হচ্ছে নতুন রাজনৈতিক দল গঠন করো। রাজনৈতিক দল গঠন করা প্রতিটি নাগরিকেরই তার নাগরিক অধিকার বটে। কিন্তু যখন কোনো বিশেষ পরিস্থিতিতে বা বিশেষ অবস্থায় কোনো ব্যক্তি বিশেষ রাজনৈতিক দল গঠন করে এবং সেই দল গঠনকারীরা যদি কিছু অংশ সরকারের মধ্যে থাকেন এবং কিছু অংশ রাজনৈতিক দল করেন, তখনই নানা বিতর্কের জন্ম দেয়। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্র সমন্বয়কদের এবং বৈষম্য বিরোধী ছাত্র জোটেরই একটি অংশ একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম বা দল তারা গঠন করার চেষ্টা করছেন। তারা সেটাকে নাম দিয়েছেন জাতীয় নাগরিক কমিটি। সেই জাতীয় নাগরিক কমিটিকে নিয়েই শুরু হয়েছে সমালোচনা এবং বিশেষ করে তাদের এই মিটিংয়ে যে বক্তব্যগুলো তারা দিয়েছেন, বিশেষ করে বিগত সরকারের কাউন্সিলরদেরকে আহ্বান জানিয়েছেন তারা তাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। এটা নিয়ে শুরু হয়েছে মূলত রাজনৈতিক বিতর্কটা। তারও চেয়েও বড় কথা হচ্ছে রাজনৈতিক দল গঠনের মতো পরিপক্কতা বা অভিজ্ঞতা এই যে ছাত্র সমন্বয়ক যারা আছেন তাদের আছে কিনা। আমরা যদি একটু ইতিহাস দেখি দর্শক, শেখ হাসিনা ওয়াজেদের সাথে মনোমালিন্যের কারণে আওয়ামী লীগ থেকে বের হয়ে ডক্টর কামাল হোসেনের মতো ইন্টারন্যাশনালি পরিচিত ব্যক্তি এবং আইন বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেন গঠন করেছিলেন গণফোরাম। কিন্তু আওয়ামী লীগের বিকল্প হিসাবে তিনি দাঁড়াতে পারেননি। জনাব কাদের সিদ্দিকী চেষ্টা করেছেন, দাঁড়াতে পারেননি। বিএনপির থেকে বের হয়ে বদরুদ্দোজা চৌধুরী সাহেব করেছেন, পারেননি। কে এম ওবায়দুর রহমান সাহেব করেছেন, পারেননি। আরও অনেকগুলা ঘটনা আছে। সর্বশেষ আমরা দেখেছিলাম যে কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে ডাকসুর বিপি নুরুল হক নূর যে দল গঠন করার চেষ্টা করেছে, কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের সেই বিকল্প চিন্তা বিকল হয়ে গিয়েছে। তাদের মধ্যেও দুটি ভাগ হয়ে গেছে এবং কাজের কাজ কিছুই হয়নি। এখন সর্বসাকুল্যে হয়তো বা 3 থেকে 500 মানুষ নিয়ে তাদের মিছিল করার ক্ষমতা আছে কিনা সেটাও বিবেচনা করে দেখতে হবে। এই রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে অবশ্যই যেটা প্রয়োজন সেটা হচ্ছে পরিপক্কতা, রাজনৈতিক অভিজ্ঞতা, সহনশীলতা এবং অন্যের মতকে রেসপেক্ট দেওয়া। একটি রাজনৈতিক দল গড়ে উঠতে গেলে অনেক দিনের পরিশ্রম, মেধা এবং অনেকগুলা ইনফ্রাস্ট্রাকচার বা স্ট্রাকচারাল ফরম্যাট রেডি করতে হয়। সেগুলা করার মতো বিচক্ষণতা, ম্যাচিউরিটি, আমি শব্দটা যদি বলি ম্যাচিউরিটি, এই বৈষম্য বিরোধী ছাত্র জোটের এদের আছে কিনা সেই প্রশ্নটা আপনাদের উপরে রেখে দিলাম। আর সেজন্য আমি আমার আজকের এই ভিডিওর হেডলাইনটাই দিয়েছি, নবযাত্রার সেই জাতীয় নাগরিক কমিটি অচিরেই কি বিকল হবে। আমরা একটু খোঁজার চেষ্টা করি যে তাদের এই সফলতা কতটুকু কাজ করতে পারে। প্রথম যেটা বিতর্ক হচ্ছে সেটা হচ্ছে, যেহেতু তাদের একটি অংশ সরকারের সাথে আছে, আবার তারা করছে এবং এক ধরনের অভিযোগ আছে, বাজারের রিউমার আছে যে তারা এই দল গঠনের জন্য সরকারের কাছ থেকে বা কোনো একটা বিশেষ মহল থেকে ইন্ধন পাচ্ছে বা সমর্থন পাচ্ছে কিংবা এক ধরনের ডিফেন্স পাচ্ছে। আর সেই কারণেই তাদেরকে বলা হচ্ছে বারবার কিংস পার্টি। সেই কিংস পার্টি করতে চেয়েছিলেন 111-এর সরকার ডক্টর কুরেশিকে দিয়ে। কাজের কাজ কিছুই হয়নি, সময়ের অপচয় ছাড়া। তারই পথ ধরে এই জাতীয় নাগরিক কমিটি হাঁটছে কিনা আমরা একটু দেখি। তারা প্রথমেই যে ভুলটা করেছেন, আমি সেই আলোচনায় আসবো দর্শক, তবে তার আগে একটু আমরা দেখি তারা আসলে কি বলতে চেয়েছে এবং তাদের প্রথমে যেটা নিয়ে সমালোচনা বেশি হচ্ছে আমি সেটা একটু দেখি। নতুন রাজনৈতিক দল গঠনের সারা দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভার অপসারিত কাউন্সিলরদের সর্বোচ্চ সহযোগিতা চেয়েছে জাতীয় নাগরিক কমিটি। একটি অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের দেওয়া এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা আলোচনা সমালোচনার বিতর্কের জন্ম দিয়েছে। বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এই বিষয়টিকে আওয়ামী লীগের পুনর্বাসন হিসেবে উল্লেখ করে সমালোচনায় মুখর রয়েছেন। অবশ্য জাতীয় নাগরিক কমিটি বলছে, আওয়ামী লীগের সহযোগী না হওয়া সত্ত্বেও সিটি কর্পোরেশন ও পৌরসভার কাউন্সিলরদের মধ্যে যাদের সরানো হয়েছে তাদের অনেকেই জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন।
আর নাগরিক কমিটি যা বলছে সেটা কারো পুনর্বাসন নয়, এটা একটা সাধারণ আহ্বান ছিল। কিন্তু বিষয়টি নিয়ে মিসকমিউনিকেশন বা ভুল বোঝাবুঝি হয়েছে। এখানে এই তাদের যে নাগরিক কমিটির যে আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি যে কথাটা বলছেন, তিনি বলছেন যে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল আসছে, সেই দলে আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। আমরা আশা করি সেই রাজনৈতিক দলে আপনাদের এই ত্যাগ তিতিক্ষা আমরা মূল্যায়ন করব। জনতা এবং মানুষের মধ্যে যে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক, সেখানে আমরা আপনাদের পাশে পাবো আশা করি। এই কমিটমেন্টের মধ্যে যেতে পারলে বাংলাদেশে একটি শক্তিশালী দল আমরা উপহার দিতে পারবো, তার সেই প্রত্যাশার কথা তিনি তার বক্তব্যে বলেছেন। সেখানে বক্তব্য দিয়েছেন সার্জিস আলমও, আবুল হাসনাত আবদুল্লাহ। যাই হোক, এখন তার এই যে আহ্বানটা, তারা বলছেন, সার কথা হচ্ছে যে যে সকল কাউন্সিলর বিগত ফ্যাসিবাদী সরকারের সহযোগী ছিলেন না, এবং কিছু কাউন্সিলর তাদের ভাষামতে আমি বলছি আন্দোলনের সহযোগী ছিলেন বা আন্দোলনে সমর্থন জানিয়েছেন, তারা তাদেরকেই আহ্বান জানিয়েছেন। এখানে আমার একটা পার্সোনাল অবজারভেশন হচ্ছে যে এই সরকার ক্ষমতায় আসার পর জাতীয় সংসদ ভেঙে দিয়েছে, উপজেলা প্রশাসনও ভেঙে দিয়েছে, ইউনিয়ন পরিষদও ভেঙে দিয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, সেই নির্বাচন যদি অবৈধ হয়, আমরা ধরে নিচ্ছি সেই উপজেলা নির্বাচন এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনও নিরপেক্ষ হয়নি। বিগত সরকার তার দলীয় অনুগত প্রার্থী যারা ছিলেন তাদেরকে বিজয়ী করার জন্য সেন্টার দখল, দিনের ভোট রাতে করা বা জোর করে করেছে, সেটা আপনারা জানেন, আমি ওইদিকে যাব না খুব একটা। কিন্তু এই বিশাল অংশে কোনো স্থানীয় প্রশাসনই নেই, ইউনিয়ন পরিষদও নেই, এখন উপজেলা পরিষদও নেই, জেলা পরিষদও নেই, সংসদ তো নেই। এতগুলাকে এইভাবে খালি রেখে কি করে একটা সরকার চলতে পারে? বলা হচ্ছে এখানে প্রশাসক নিয়োগ করা হবে। প্রশাসক যিনি হবেন তিনি হবেন এক এক জায়গায় এক এক রকম হতে পারে। উপজেলা প্রশাসনে হলে হয়তো বা বিসিএস ক্যাডার থেকে হতে পারে, বা প্রশাসনের অন্য লোকজন হতে পারেন। ইউনিয়নে হয়তো বা সেক্রেটারি যিনি আছেন তাকে দিয়ে কিংবা বিশেষ কাউকে দিয়ে প্রশাসক নিয়োগ করে আপনি উন্নয়ন কার্যক্রম চালাবেন, কিন্তু এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে যায় না। এই স্থানীয় পরিষদের যে এই পদগুলো, আমি মনে করি অতি দ্রুত সরকার ভোটার তালিকা হালনাগাদ করে তারা এগুলা নির্বাচন করে নেওয়াই বেটার। কারণ এই নির্বাচন যে বিগত সরকারের আমলে কারচুপি হয়েছে বলে সবাইকে ঢালাওভাবে এইভাবে বাতিল করা, এটা কতটুকু যুক্তিসঙ্গত হলো আমি জানি না। তবে যারা করেছেন তারাই হয়তো সেই ব্যাখ্যাটা ভালোভাবে দিতে পারবেন। তবে আমি মনে করি এই উপজেলা প্রশাসন বা ইউনিয়ন পরিষদের প্রশাসন দীর্ঘদিন এইভাবে খালি রাখার প্রয়োজন। যাই হোক, আমাদের যে আলোচনার যে মূল অংশটা সেটা হচ্ছে যে এই যে পৌরসভা নির্বাচনগুলোতে এবং সিটি কর্পোরেশন নির্বাচনে যে কাউন্সিলররা, আপনারা দেখেছেন যে আওয়ামী লীগেরই একাধিক প্রার্থী ছিল, এবং মোরলেস সবাই দেখা গেছে যে, কারণ বিএনপি জামাত যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করেনি, আর যারাই বা করেছে হয়তো দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে, তারা এই মুহূর্তে কোনোভাবেই আমি মনে করি না এই বৈষম্য বিরোধী ছাত্র জোটের সাথে যোগ দেবে। কারণ তারা এখন দেখতেছে যে নির্বাচন নিরপেক্ষ হলে আন্দোলনের প্রধান শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির হয়তো বা জয়লাভের সম্ভাবনা আছে। কাজেই যারা আওয়ামী লীগের আছেন, পতিত ফ্যাসিবাদের বা স্বৈরাচারের আছেন, অর্থাৎ যারা সরাসরি আওয়ামী লীগের মনোনয়ন পাননি কিন্তু আওয়ামী লীগ বা যুবলীগ থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন যে সকল কাউন্সিলর, তারাই মূলত হয়তোবা আসবেন, এবং তাদের আহ্বানের যে ভাষাটা সেটা হচ্ছে এরকমই, এদেরকেই তারা আহ্বান জানিয়েছেন। কিন্তু এরাও তো প্রকারান্তরে ওই বিগত সরকারের সহযোগী, এদেরকে দিয়ে তারা যে দল গঠনের চিন্তা করছেন, তার মানে তাদের যাত্রাপথে তারা যে শুরুটা করছেন সেই শুরুটাতেই তারা একটা ভুল সিদ্ধান্ত নিলেন। তাছাড়া ওভারঅল সমালোচনা তো আছেই তাদের এই কিংস পার্টি করা এবং সরকারের সমর্থন পাওয়া, এটা নিয়ে আসলে তারা কতটুকু সামনে যেতে পারবেন আমি জানি না। তাছাড়া আমি আগেই বলেছি যে একটা রাজনৈতিক, আমি যদি শব্দটা বলি ম্যাচিউরিটির ব্যাপার, সেই ম্যাচিউরিটিটা কতটুকু আছে এই বৈষম্য বিরোধী ছাত্র জোটের। অনেকেই প্রশ্ন তুলছেন যে তাদের বয়সী বা কত। এই বয়সে আপনি তো বিপিন উঠতে করেছিল কোথায়, হারিয়ে গেছে, বিলীন হয়ে গেছে, আমি বলবো এটা কোনো অস্তিত্ব নেই এখন বিপিনুরের সেই গণ অধিকার পরিষদ নাকি একটা আছে। কাজেই আপনারা যে এখন করছেন, বরং আমার অপিনিয়ন হবে বা সাজেশন থাকবে তাদের প্রতি,
এই মুহূর্তে রাজনৈতিক দল গঠন করে তোমাদের আর প্রতিপক্ষ সৃষ্টি না করে বরং রাজনৈতিক যে সংস্কার বা রাজনৈতিক রিফর্মের মাধ্যমে ওভারঅল রাজনীতির যে সংস্কৃতির উন্নয়ন সেটা নিয়েই কাজ করা, আন্দোলন করা, মাঠে কথা বলা, এটাই তাদের জন্য বেশি ফ্রুটফুল হতে বলে আমি অন্ততপক্ষে মনে করি। তাছাড়া 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন যখন আমরা করি এরশাদ সাহেবকে পতনের পর, ওই সময় তো আমরা সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা বলি নাই যে আমাদেরকে সরকারে নিতে হবে, কিংবা ওই সময় সর্বদলীয় ছাত্রৈক্যের নেতারা নতুন কোনো রাজনৈতিক দল গঠনের চিন্তা করেনি বা কিংস পার্টির চিন্তা করেনি। তারা করেছে বরং ওই রাজনৈতিক দল মুরব্বীদের কথাই শুনেছে, তাদের কথা শুনেই তো এই আন্দোলনকে সফল হয়েছে এবং গণতান্ত্রিক পন্থায় এসেছিল বাংলাদেশ। যদিও পরবর্তীতে সংবিধান সংশোধন করে আবারও শেখ হাসিনা ওয়াজেদ একদলীয় ব্যবস্থায় চলে গেলেন বলতে হবে। যাই হোক, আমি আমার এই ভিডিওটার বটম লাইন টানবো যে তারা যে আহ্বান যাদেরকে জানিয়েছেন এরা মূলত হবে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলররা, এবং এরাও তো রক্তে মাংসে আওয়ামী লীগেরই লোক। কাজে এদেরকে আপনি এনে আপনাদের যে থিম নতুন বাংলাদেশ জেন জি দেখার যে স্বপ্ন আপনারা দেখছেন সেটা কতটুকু বাস্তবায়িত হবে, নাকি আপনারা যাত্রাপথে আপনাদের যাত্রার শুরুতেই গুড়ায় গলদ রেখে দিচ্ছেন? তাছাড়া আপনাদের এই কিংস পার্টি গঠনের বিরুদ্ধে মোরলেস আমি যতটুকু দেখেছি যে দেশের সকল রাজনৈতিক দলীয় অবস্থান নিয়েছে। এইরকম একটা পরিস্থিতিতে ডক্টর কামাল হোসেন, কাদের সিদ্দিকী, বি চৌধুরী, কে ওবায়দুর রহমান সাহেবের মতো জানু পলিটিশিয়ানরাই যেখানে সফল হতে পারেননি, আপনাদের এই বয়সের যে স্বল্পতা এবং যে ম্যাচিউরিটি, যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল, সেটা দিয়ে কতটুকু তারা সামনে যেতে পারবেন সেটা সময়ই বলে দেবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন দর্শক।